জাভিদ রহমান, ওয়ালাইকুম সালাম। আমি তোমার কথা শুনতে পেয়েছি, কিন্তু সাথে সাথে বলিনি আর কি। বলেছি সাথে সাথেই, কিন্তু তুমি শুনতে পাওনি। আচ্ছা, আমরা গতদিন থেকে তোমরা জানো যে আমরা আবার ব্যাক করতে চেয়েছিলাম আমাদের পোয়েট্রিতে, বাট গতদিনে তোমাদের মাত্র 3জন কি 4জন ছিলা, কিংবা হয়তোবা আজকের যে সংখ্যাটা এত, এই সংখ্যাটাই হয়তোবা হয়ে যেত পরবর্তীতে। তো ক্লাসটা নেইনি, কিন্তু আজকেও দেখি যে সংখ্যাটা কম। এই সংখ্যাটা কমে যাওয়ার কারণ কি? শীত এই জন্যে নাকি, শীতের দিন এই জন্যে নাকি আমি জানি না, নাকি পড়ানোর স্টাইল ভালো লাগছে না, বা এইভাবে না পড়িয়ে অন্য কোনোভাবে তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও তোমরা বলতে পারো। তবে আমি যতটুকু জানি এই 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 পড়ানোর স্টাইলটা হচ্ছে বেস্ট। আমি যত জায়গায় আমি আমার স্টুডেন্ট লাইফে প্রাইভেট পড়েছি, বা আহ, আমার ইউটিউবের ভিডিওগুলোর যদি রিয়াকশন দেখি সবার, তাহলে যেটা বুঝতে পারি যে এই স্টাইলটাই হচ্ছে বেস্ট। আর সেজন্য বলছি যে যারা হচ্ছে নিয়ম, অন্তত এই যে এই গ্রুপটাতে তোমরা আছো প্রায় 47-48 জন, তো অন্তত 10 জন তো এখানে লাইভে থাকবা। স্যার, হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার আসলে এখন তো সবাই স্যার একটু মানে পরীক্ষা তো স্যার কিছুদিন আগে তো শেষ হয়ে গেছে। এই জন্য সবাই মনে হয় একটু স্যার ঘোরাফেরার মধ্যে আছে, এই জন্যই স্যার মানে এমনি স্যার এই মানে আমাদের তো ক্লাস শুরু হয়েছে, কিন্তু ক্লাসও তো স্যার এই রকমের 3-4 জনই স্যার, এর চাইতে এর বেশি স্যার। আচ্ছা, তোমাদের ক্লাসের টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? স্টুডেন্ট সংখ্যা স্যার ফার্স্ট ইয়ার থেকে তো 120 জন না 30 জন ছিল স্যার। এখন? আচ্ছা, এখন তো স্যার এখন মোট ওইটাই, মাত্রা হ্যাঁ ওইটাই আর কি। যাই হোক, 120-30 জন। 6-7 জন ক্লাসে স্যার আসে। আচ্ছা, তার মানে কি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখন রিল্যাক্স করতেছে সবাই খুব। স্যার ব্যাক, সবাই মনে হয় স্যার ভ্যাকেশন কাটাইতে আছে, এরকমই কিছু। আচ্ছা, আমিও তাহলে ইয়ে করবো। তোমাদের ক্লাস গ্রুপে তো কয়টা ক্লাস? 44টা, আজকে 45 নম্বর ক্লাস হচ্ছে। 50টা ক্লাস হয়ে যাওয়ার পরে যারা নতুন করে জয়েন করতে আসবে, মানে যারা রিল্যাক্স করেছে এতদিন, তাদেরকে আমরা রেটটাও বাড়িয়ে দেব। যে হচ্ছে, যেই 50 জন আছে তারা 300 টাকা করে দিবে, আর যারা এর পরে জয়েন করবে তাদের আমরা রেটটা বাড়িয়ে দেবো, অথবা জয়নিং ফিটা বাড়িয়ে দেবো। তাইলে স্যার স্যার ঠিক আছে, নাহলে স্যার আচ্ছা, যাই হোক, ফান করলাম। আহ, ঠিক আছে। এই 5-7 জন নিয়ে আমরা পথ চলতে থাকবো। দেখি কতদিন তোমরা না এসে থাকো। মানে না এসে বলছি যে, কারণ হচ্ছে তোমরা যদি ওল্ড সেকেন্ড ইয়ারের অবস্থা দেখো, ওল্ড সেকেন্ড ইয়ারে তোমাদেরকে দেখাই সংখ্যাটা, জাস্ট সংখ্যাটা দেখো। 188 জন। হুম হুম। তা আমি সহ 188 জন, তাহলে 187 জন আছে। তাহলে 187 জন, আর তোমাদেরটাতে কেবল 50 জন। তো বাকি আরো ধরো 120-30 জন আমি আশা করতেই পারি। তো আমি যদি ওদেরকে রেটটা বাড়িয়ে দিই, তাহলে তো আমার তো হেভি ইনকাম হবে দেখতেছি। তারপরে তোমার থার্ড ইয়ারটা দেখো, যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছে, 196 জন। মানে আমি আমারে যদি বাদ দিই তাহলে 195 জন আছে। তাহলে সংখ্যাটা বোঝো। পক্ষান্তরে তোমাদেরটা যদি এটা দেখাই আমি, তাহলে তোমাদেরটা, তোমরা আছো 48 জন। ফার্স্ট ইয়ারেরটা যদি দেখাই, তোমরা আরো হাসবা। ফার্স্ট ইয়ারটা আমি শুরু করতেই চাইছিলাম না, বাট দু একজন খুব ইয়ে করছিল যে শুরু করেন শুরু করেন। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা যদি দেখো 12 জন, আমি সহ 12 জন, মানে 11 জন আর কি টোটাল। তাহলে এই হচ্ছে অবস্থা। তার মানে যেটা হলো, আমরা যদি মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সংখ্যা কম হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সংখ্যা বেশি হয়। অথবা ওল্ড থার্ড ইয়ার, অথবা ওল্ড সেকেন্ড ইয়ার, নিউ সেকেন্ড ইয়ার। মানে সবসময় তো একটা করে বেশি থাকে। ইংলিশ ডিপার্টমেন্টের টোটাল 4টা ইয়ার হলেও 5টা ইয়ার সবসময় এক্সিস্ট করে। তো হচ্ছে ওল্ড সেকেন্ড ইয়ার, নিউ সেকেন্ড ইয়ার, এবং সরি, ওল্ড সেকেন্ড ইয়ার, নিউ থার্ড ইয়ার এবং ওল্ড থার্ড ইয়ার, এই তিনটা ব্যাচকে পড়ানো উচিত। তাহলে এটা হচ্ছে পরেও মজা পাওয়া যায়, ওরাও সিরিয়াস থাকে, কারণ আগে দু একবার রেজাল্ট খারাপ টারাপ হয়, সেক্ষেত্রে এখন সিরিয়াস। এরকম অনেক বিষয় আর কি, তারা সিরিয়াস থাকে।
আবার এটা নিশ্চিত দেখো, এই যে তোমাদের যখন রেজাল্টটা বের হবে, রেজাল্ট বের হওয়ার মোটামুটি আম, মানে রেজাল্ট বের হওয়ার পরের দিন থেকেই বলতে পারবো, ওই দিন থেকেই এত প্রেশার আসবে, আমাকে নেন, আমাকে নেন, আমাকে ভর্তি করেন, পেমেন্ট নাম্বার দেন, এটা সেটা মেলা কিছু। তো ওই করতে করতে ওই দেখা যায় ওই এক ধাক্কাতেই তোমরা এখন 50 জন আছো, এক ধাক্কাতে 150 জন হয়ে যাও। যাই হোক, আমি চাচ্ছি না এরকম ভাবে আসুক, আমি চাই যে সবাই শুরু থেকে আসুক এবং শুরু থেকেই পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক সবাই। আমরা সবাই ভালো রেজাল্ট করি, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আছি, যার জন্য কেউ যদি ধরো ওই কুড়িগ্রাম থেকে ভালো রেজাল্ট করে, তো আমি রাজশাহী থেকে আমার প্রবলেম নাই। ব্যাপারটা এরকম অনেক সময় থাকে যে আচ্ছা আমি আমার ডিপার্টমেন্টে আমার কোনো একটা ফ্রেন্ড টপার হবে, আমি হতে দেবো না, আমি চুপচাপ প্রাইভেট পড়বো কোথাও এক জায়গায়, এটা অনেক সময় থাকে। বাট যেহেতু এটা গ্রুপ সারা বাংলাদেশ ব্যাপী, এখানে ওরকম কিছু নাই, কিন্তু তারপরেও এখানে অংশগ্রহণটা, যাই হোক অংশগ্রহণটা আর একটু বেশি আশা করছিলাম, এই জন্য আর কি এত কথা বলা। স্যার ওল্ড সেকেন্ড ইয়ারের সবাই কি স্যার মানে থাকে স্যার? হ্যাঁ, ওল্ড সেকেন্ড ইয়ার এখন পরীক্ষার্থী না, সবাই 25-30 জন করে এই থাকে। জন্য আমি বললাম যে স্যার এত সবাই মানে হ্যাঁ, এখন সামনে পরীক্ষা, 10 দিন পরে পরীক্ষা, এখন তো থাকবেই। আমি তোমাদেরকে দেখাই যে আজকে আমি একটা জরিপ করলাম যে এই কে কে ক্লাস করবা, এরকম একটা ইয়ে। এটাতেই, এটা অবশ্য তোমাদের গ্রুপে আমি দিতে চাচ্ছিলাম, আমি ভুলে এই গ্রুপটাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ এদিকে এই গ্রুপে তো করেই 20-25 জন, তো এটাতে আমার ইয়ে ছিল না। এখানে দেখো 11, 12, 13 জন অলরেডি ইয়েস বলেছে, বাকি তো আরো 10-15 জন এমনিতেই জয়েন করে, মানে 25-30 জন জয়েন করে আর কি এখানে। এবং এটা এখন বর্তমানে এটা খুব মানে এটা এবং থার্ড ইয়ার দুইটারই সামনে পরীক্ষা, খুব জমজমাট হচ্ছে। এটা আমি তোমাদের গ্রুপে দিতে চাইছিলাম, ভুলে এটাতে দিয়ে দিয়েছি। ওকে, আমরা দেখো এটাতে তাহলে শুরু করি। আহ, তোমাদের আজকে থেকে, আজকে তোমাদের তো 8টাতেই আছে। নিউ, এই যে পরীক্ষার্থী যারা হচ্ছে ওল্ড সেকেন্ড ইয়ার, তারা সামনের সপ্তাহ থেকে প্রতিদিন ওদের ক্লাস হবে রাত্রি 9টায়, এবং থার্ড ইয়ারকে আমরা পাঠিয়ে দিচ্ছি রাত 10টায়, এই 10 দিনের জন্য আর কি। ওকে, দেখো আরেকটা জিনিস তোমরা বিশ্বাস রাখতে পারো, এইভাবে যে এই যে আমরা এবার যে সাজেশন দিয়েছি, ওর প্রতিবারই কমন পড়ে আর কি, এমন কোনো না বার নাই যে কমন পড়ে না। আমি এমনি এটা বলছি আর কি, একটু তৃপ্তি পাওয়ার জন্য বা তোমাদেরকে একটু অভয় দেওয়ার জন্য। সেটা হলো এই যে ফোর্থ ইয়ার পরীক্ষা হচ্ছে, আজকে পরীক্ষা হয়েছে আমেরিকান লিটারেচার, সেখানেও তোমার হচ্ছে 8টার মধ্যে 5টা হুবহু কমন, আরো একটা দুইটা তোমার এদিক সেদিক ভাবে কমন। আর আমি তো পার্ট বি এর সাজেশন দেইনি, তবে তোমাদের ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ সাজেশন দেবো, পার্ট এ বি সি সবগুলোই, যেটা অলরেডি আমি ফার্স্ট ইয়ারের জন্য শুরু করে দিয়েছি। ফার্স্ট ইয়ারে সাজেশন যদি খেয়াল করো, এই যে ফার্স্ট ইয়ারে অলরেডি পোয়েট্রি সাজেশনটা দিয়ে দিয়েছি, প্রজেক্টটার কাজ চলছে আর কি। এই যে এখানে 12টা কোশ্চেন দিয়েছি, এবং এখানে সব কোশ্চেনগুলো দিয়েছি, এদেরকে আমি সবগুলো নোটও দিব। তোমাদের ক্ষেত্রে হয়তো সব নোট দিতে পারবো না, কিছু নোট তোমাদেরকেও দিব, বাট বাকিরা সবাই নোট পাবে আর কি। এই যে ফার্স্ট ইয়ারে সবাই নোট পাবে, ফার্স্ট ইয়ারে যেমন প্রোজ আর পোয়েট্রি, এই দুইটার নোট সবাই পাবে। তোমাদের তোমরা হয়তো 50% নোট পেতে পারো। তোমরা ভয় পাওয়ার কিছু নেই, তোমরা পড়াশোনা করো, ইনশাল্লাহ সাজেশন থেকে কমন পড়ে। আর আহ, অনেকেই, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল করো দেখবে অনেকেই কমেন্ট করেছে যে আগে কোথাও মানে কোথাও প্রাইভেট টাইভেট পড়িনি, কোথাও কিছু করিনি, এখান থেকে যে আইডিয়া পেয়েছি সেটা দিয়ে ভালো রেজাল্ট হয়েছে। ইভেন অনেকেই যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা অনেক সময় এরকম বলে যে আগের বার খারাপ হয়েছিল বাট এবার ফার্স্ট ক্লাস পেয়েছি, থ্যাংক ইউ, এটা সেটা অনেক কিছু বলে। তোমরাও আলহামদুলিল্লাহ তোমরাও এইসব মেসেজ পেয়েছো আগে, তাছাড়া তো আর আমাকে চিনতে না, আমাকে তো কোনোদিন দেখেও নি, তোমরাও আসতে না। তো তোমরা, স্যার আপনাকে ভিডিও থেকেই স্যার আপনাকে মানে হ্যাঁ তোমরাও মনে হয়েছে আর আশা কি। রাখতে পারো, ইনশাল্লাহ কমন পড়বে, আমরা যেই ইয়েগুলো দেব ইনশাল্লাহ ওখান থেকে কমন পড়ে যাবে। আর সর্বোপরি আমাদের যে ফ্রি যে ইয়েটা রয়েছে, সেটা হচ্ছে
আমাদের যে ফ্রি গ্রুপটা, এখানে তো এটা একটা মনে করো ভেন্ডর হয়ে গেছে, বা বলতে পারো একটা রিসোর্স হয়ে গেছে। এখানে সব পাবা, যা কিছু দরকার সব কিছু আছে প্রতিনিয়ত এখানে, তোমার পাবলিশ হতেই থাকে। এই যে আজকেও, এই যে 3 ঘন্টা আগে আমাদের মডারেটর কৃষ্ণা মণ্ডল, ও অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, এটা ওল্ড ফার্স্ট ইয়ার যারা পরীক্ষার্থী তাদের জন্য পাবলিশ করেছে এই সাজেশনটা। হ্যাঁ, সো প্রতিনিয়ত প্রতিনিয়ত এই যে ফোর্থ ইয়ার ইন কোর্স বাদে লিখিত মার্কস কত, মানে কত, এটা তো তোমরা জানোই আর কি। ইভেন এই যে ফোর্থ ইয়ারের, ওল্ড সেকেন্ড ইয়ারের এখন সামনে 10 দিন পর পরীক্ষা, সব ছেলে পেলে হেল্প করা শুরু করে দিয়েছে। তো এখান থেকে তো তোমরা পাবেই। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে আমি সাপোর্ট তোমাদেরকে দিচ্ছি। তো সব মিলিয়ে ইনশাল্লাহ ভালো ভালো হবে, তোমরা টেনশন করিও না, তোমরা লেগে থাকো, ভালো হবে ইনশাল্লাহ। এই যে সব কিছু আছে দেয়া। যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে খুব কঠিন একটা কবিতা তার ভাবের দিক থেকে, বাট কবিতা পড়তে সহজ লাগবে, কারণ এটা আমি যখন আমার সেকেন্ড ইয়ারে পড়েছিলাম তখন এই কবিতাগুলো থেকে আমি অর্থ, ওয়ার্ডের মিনিংগুলো সব বইতে লিখে রেখেছিলাম। এই যে দেখো পাশে পাশে লিখে রেখেছিলাম, তখন আমি যেগুলো জানতাম না আর কি। তো যার জন্য এটা তোমাদের জন্য ইজি হবে। দেখো আমরা যেহেতু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। স্যার, আজকে কি রোমান্টিক পোয়েট্রি ফার্স্ট ক্লাস এটা? হ্যাঁ, গতদিনে হওয়ার কথা ছিল কিন্তু গতদিনে তোমাদের সংখ্যা খুবই কম ছিল, যার জন্য নেইনি, যার জন্য আজকে। আর আর স্যার, আগে কি কোনো ক্লাস করেন নাই আপনি যখন শুরু করছিলেন এটা দিয়ে তো শুরু এইটা? করেছিলাম, হ্যাঁ এটা দিয়ে শুরু করেছিলাম। তুমি দেখো আজকে যে ক্লাসটা হচ্ছে এটা আমাদের 45 নাম্বার ক্লাস, এর আগে প্রত্যেকটা ক্লাসের সিরিয়াল দেয়া আছে, সিরিয়াল নাম্বার। এটা আচ্ছা আচ্ছা তোমাদের খুঁজে পেতে যাতে সুবিধা হয় এই জন্য আমি সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি, যেটা আগের কোনোবার দেইনি, কারণ আগে তো আর বুঝি নাই যে এরকম ভাবে খুঁজতে হবে বা এটা সেটা। এটা ডে বাই ডে যাচ্ছে, এক্সপেরিয়েন্স হচ্ছে, এই জন্য বুঝতে পারছি। তো আমি যেমন উইলিয়াম ব্লেক পড়ানো হয়ে গেছে, জন কিটস পড়ানো হয়ে গেছে, তারপরে মেবি পার্সি বিশি শেলি কেউ পড়ানো হয়ে গেছে। আমরা এখন ওয়ার্ডসওয়ার্থ ধরছি, ওয়ার্ডসওয়ার্থের পরে কোলেরিডস পড়বো, এসটি কোলেরিডসের রাইম অফ ডেন্সিয়ান মারিনা, কুবলা খান, আর এরপরে আমরা লর্ড বাইরনটা পড়ে শেষ করে ফেলবো। তারপর থেকে এই যে ওল্ড ফার্স্ট ইয়ারের যে ইয়েটা পরীক্ষাটা হচ্ছে, ওল্ড সেকেন্ড ইয়ারের এই পরীক্ষাটা হয়ে গেলেই তোমাদের সাজেশন দেওয়া শুরু করবো, এবং তখন থেকে সাজেশন থেকে কোশ্চেন পড়তে থাকবো। ওকে, দেখো আমরা এখানে দেখি শুরুতেই, সেটা হলো যে আমাদের অনেকগুলি কবিতা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এইটা হচ্ছে তার মধ্যে একটা। আমরা একটু দ্রুত পড়ে যাব, কারণ হলো আমাদের কবিতাগুলো শেষ করতে হবে, কারণ এরপরে প্রশ্নগুলো আমাদের সব কভার করতে হবে, এই জন্য সময়ের ভেতরেই যাতে আমরা করতে পারি। আমরা 1 বছর বা সামনে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের দিকে পরীক্ষা হবে, এরকম একটা চিন্তা মাথায় রেখে আমরা পড়াশোনাটা ওইভাবে করব। দেখো এই কবিতাটার নাম হচ্ছে, এটা একটা ওড। ওড মানে তো তোমরা জানোই, ওড মানে গাথা, এবং এটা কোনো একটা জিনিসকে অ্যাড্রেস করে আর কি এই ওড গুলো করা হয়। মানে বলা যেতে পারে যে ওড হচ্ছে একটা দুঃখের গান। তো এই দুঃখটা কিসের উপরে? কোনো একজন লোক মারা গেছে, সেক্ষেত্রে দুঃখ পেতে পারে, কোনো একটা জিনিস হারিয়ে গেছে যেটা থাকার কথা ছিল এখন নাই, এরকম একটা ইস্যুতে মানুষের দুঃখ হতে পারে। তারপরে প্রেমিক প্রেমিকা থেকে শুরু কত রকমের দুঃখ আছে আর কি। তো এইখানে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেই যেটার প্রতি আর কি অ্যাড্রেস করছেন সেটা হচ্ছে ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। ইন্টিমেশন মানে হচ্ছে গভীর সম্পর্ক বা সংযুক্তি, অফ ইমর্টালিটি মানে ইমর্টালিটি মানে অমরত্ব, অমরত্বের। এখানে অনেকে বাংলাতে বিভিন্ন রকমের মিনিং দেয়, তবে আমরা এটাই জানি রাখবো, বাংলা মিনিং করার এটার বাংলা মিনিং করার দরকারই নেই। হ্যাঁ, ইমর্টালিটি মানে অমরত্ব, ইন্টিমেশন মানে গভীর সম্পর্ক। তো এখানে আমরা যেটা বলবো যে অমরত্বের সম্পর্ক, বা এরকমটা না বলে আমরা এমনি যে এভাবেই জানবো যে ইন্টিমেশন অফ ইমর্টালিটি। এটার মেইন টেক্সটটা আমরা দেখো এখান থেকে পড়বো। আমি সারফেস মিনিংটা বলে যাবো, এরপরে তো আমি বুঝিয়ে দেবই। দেখো এখানে শুরুতে কবি যেটা বলছেন যে দেয়ার ওয়াজ এ টাইম, মানে এটা অতীতের একটা সময়ের কথা বলছে। এই কবিতাটা আজকে আমি যখন কালকে মানে আজকে দুপুরে আমি একবার দেখছিলাম, দেখতে দেখতে আমার মনে হলো যে আচ্ছা, আমি দেখি তো
আগে ছোটবেলায় একেবারে ক্লাস 1-এ যখন পড়তাম, আমাদের আগের একটা সিলেবাস ছিল, সেই বইয়ের নাম ছিল চয়নিকা বই, মানে বাংলা বইয়ের নাম ছিল, এবং সেখানে সুন্দর সুন্দর কিছু কবিতা ছিল। তারই একটা না দুইটা কবিতা আজকে আমি আমার ইভেন এই ইয়েতে পাবলিশ করেছি। তোমরা যদি খেয়াল করো তাহলে হয়তো দেখেছো আমার প্রোফাইলে যে হয়ে গেল, এখান থেকে একটা ফিল নিতে পারো তোমরাও। দেখো এই যে এখানে গোলাম মোস্তফার একটা কবিতা বনভোজন। তো বনভোজন আগেকার মানে দিনের পিকনিক, বা আমরা যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলতাম ভুলকি ভাত। হ্যাঁ, সে ভুলকি ভাত, বা আরো ভালো ভাষা আছে যেমন চড়ুই ভাতি। তো এই সময়টাতে কেমন ছিল এই কবিতাগুলো পড়লে অটোমেটিক আমরা যারা এগুলো এক্সপেরিয়েন্স করেছি কিছুটা চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা হয়। তোমরা এগুলো পাওনি, তোমরা আধুনিক যুগে 2000 সালের পর থেকে যারা আছো তারা সবাই হচ্ছে পিকনিকের সাথে পরিচিত, বাট চড়ুই ভাতি, ভুলকি ভাত, বনভোজন এগুলোর সাথে ওরকম ভাবে পরিচয় নাই। তো এইখানে এই জিনিসটা হারিয়ে গেছে। তা আমরা এই কবিতার সাথে রিলেট করতে পারবো একটু। দেখো এখানে আমি এই জন্যই দেখাইলাম আর কি। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে কথাটা বলছেন, যে তিনি তার ছোটবেলার কাহিনী আর কি এখানে কিছুটা তুলে ধরছেন, বা একটা বাচ্চার ক্ষেত্রে কি ঘটে সেই জিনিসটা। এখানে দেখো শুরুতে বলছে যে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন মিডো, গ্রোভ অ্যান্ড স্ট্রিম, দ্য আর্থ অ্যান্ড এভরি কমন সাইট টু মি ডিড সিম অ্যাপার্লড ইন সিলেস্টিয়াল লাইট। বলছে একটা সময় ছিল যখন মিডো মানে মাঠ, গ্রোভ মানে বাগান, স্ট্রিম মানে ছোট নদী, তারপরে মাটির যে পৃথিবী মানে ভূপৃষ্ঠ, তারপরে এই যে প্রতিটা কমন সাইট যে জায়গাগুলোতে আমার চোখ পড়তো, সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হতো সব জায়গায় একটা স্বর্গীয় লাইট বা একটা নূর, আমরা যেটাকে ইসলামী ভাষায় বলি নূর, যেন সব জায়গায় যেন একটা নূর দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। ছোটবেলা এই কবির কাছে তাই মনে হতো। দ্য গ্লোরি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ দ্য ড্রিম, এবং সব জায়গাতেই যেন থাকতো এই লাইটটা থাকতো। কোথায় কোথায় আরো থাকতো সেটা হচ্ছে মানে এই সব জায়গাতেই সিলেসিয়াল লাইট থাকতো, গ্লোরি থাকতো, এবং একটা ফ্রেশনেস থাকতো, ঠিক একটা ড্রিমের মতো, স্বপ্নের মতো একটা ফ্রেশনেস, স্বপ্নের মতো একটা গ্লোরি, স্বপ্নের মতো একটা লাইট যেন এই সব জায়গাগুলোতে, কোথায় মাঠে ঘাটে বাগানে নদীতে, তারপরে এটাকে আর্থে মানে মাটিতে, কমন সাইড যা যা চোখের সামনে আসে সব কিছুতেই কবি একটা নূর দেখতে পেতেন। It was not now as it hath been of yore. Hath মানে has, বলছে ইট ইজ নট নাও, এটা এখন আর নাই। অ্যাজ ইট হ্যাথ বিন অফ ইয়োর, এটা যেমনটা অতীতকালে ছিল। টার্ন হোয়ারসো এভার, এখানে হোয়ারসো এভার, এখানে ভিটাকে কেটে দেওয়া আছে, কন্ট্রাকশন করা হয়েছে। টার্ন হোয়ারসো এভার আই মে বাই নাইট অর ডে, দ্য থিংস হুইচ আই হ্যাভ সিন আই নাও ক্যান সি নো মোর। বলছে আমি যেখানেই যাই না কেন, মানে এখানে এটার কথা বলছে যে অতীতকালে যেটা ছিল সেটা এখন নাই। আমি যেখানেই যাই না কেন, দিনে অথবা রাতে, আমি যা কিছু দেখি না কেন, কোথাও আমি আর সেই লাইট বা সেই নূর দেখতে পাই না। সেই লাইট বা নূর আর কোথাও নেই। পরের স্টেঞ্জাগুলো ক্লিয়ার না হলে বলবা যে স্টেঞ্জাগুলোতে কি বলতে চাচ্ছে। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে চাচ্ছে যে ছোটবেলায় তিনি একটা স্বর্গীয় আলো যেন চারিদিকে দেখতে পেতেন, কিন্তু বড় হওয়ার পরে তার আশেপাশে বা যেখানে যা কিছু দেখুক না কেন ওই আলো যেন আর দেখতে পায় না, ওই ফ্রেশনেস, ওই গ্লোরি, এগুলো যেন আর নাই। আমরা অনেক সময় বলি না যে আরে ছোটবেলা কত ভালো ছিল, এখন এটা নাই ওটা নাই এরকম সেই। তো এই জিনিস আর কি, এই জিনিসটা তোমরা অনেকটা কম এক্সপেরিয়েন্স করেছো, আমরা অনেকটা এক্সপেরিয়েন্স করেছি, কারণ আমরা 2000 সালের আগের যারা লোক তারা আমরা দেখেছি, মানে 2000 সালের আগে যারা আমরা হচ্ছে কি বলে সাবালক হয়েছি আর কি, আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, তারা আমরা এক্সপেরিয়েন্স করেছি যে মোবাইল ছাড়া, কম্পিউটার ছাড়া একটা যুগ, বা ইন্টারনেট ছাড়া একটা যুগ কেমন ছিল, ফেসবুক ছাড়া একটা যুগ কেমন ছিল, সে সময় চিঠি, টেলিগ্রাম, আমাদের খেলাধুলা, হ্যাঁ, তারপরে ডিশ লাইন, এগুলো ছাড়া কেমন ছিল একটা সময়, সেটা দেখেছি আমরা। এরপর ট্রানজিশন হয়ে বর্তমানে যে স্যাটেলাইট টিভি, ইন্টারনেট, মোবাইল, এগুলো কেমন হচ্ছে, এবং
দুইটার ভেতরে যে পার্থক্য, একটা ন্যাচারাল ন্যাচারাল একটা পার্থক্য, ডিফারেন্স যেটা, সেটা আমরা ফিল করতে পারবো। তোমরাও পারবা কিছুটা, কারণ তোমরা 2000 মানে 2010-এর পর থেকে তো নেট, তারপরে মোবাইল এত বেশি ইয়ে হলো। দেখো এরপরে বলছে, দ্য রেইনবো কামস অ্যান্ড গোজ অ্যান্ড লাভলি উই ইজ দ্য রোজ, দ্য মুন ডোথ উইথ ডিলাইট লুক রাউন্ড হার হোয়ার দ্য হেভেন্স আর বেয়ার, waters on a starry night are beautiful and fair। বড়, পুরোটাই একটা সেন্টেন্স। The sunshine is a glorious birth, but yet I know wherever I go that there hath passed away a glory from the earth। দেখো আবার বলছে যে রেইনবো কামস অ্যান্ড গো, অর্থাৎ রংধনু উঠে আবার চলে যায় বা আসে আবার চলে যায়। গোলাপ ফুল যেগুলো লাভলি চমৎকার, সেই গোলাপ ফুলগুলো আগের মতোই রয়েছে, বা এগুলো আগের মতো আসে এবং ঝরে যায়, মানে ফুটে এবং ঝরে যায়। আকাশে যে রাত্রিবেলার যে চাঁদ, সেটা আগের মতোই আলো দেয়। ডোথ উইথ ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে খুশি থাকে বা আনন্দ দেয়। বা আরেকটা জিনিস, সূর্যর ইয়ে চাঁদের আলো আগের মতোই আছে। আগের মতোই আছে, যার মানে হেভেনে, হেভেন বলতে এখানে আকাশ, আকাশে যেখানে চাঁদের দিকে আমরা তাকাই যখন, তখন থেকে এর চারিপাশটা খালি এবং চকচকে আকাশে আমরা চাঁদটাকে অনেক ডিলাইটফুল দেখতে পাই। একই সঙ্গে বলছে ওয়াটার্স দ্য স্টারি নাইট, অর্থাৎ মানে রাত্রিতে হয়তো চাঁদ রয়েছে এবং একই সঙ্গে তারা রয়েছে, এরকম একটা রাত্রিতে ওয়াটার বা নদী বা সমুদ্র, এগুলো দেখতে অনেক চমৎকার লাগে, আগের মতোই আছে এগুলো। আর বিউটিফুল অ্যান্ড ফেয়ার, বলছে এগুলো খুবই বিউটিফুল অ্যান্ড ফেয়ার, মানে উপরের যত যা কিছু আছে সবকিছুই খুবই চমৎকার এবং সুন্দর। দ্য সানশাইন ইজ আ গ্লোরিয়াস বার্ড, সানশাইন মানে এখনো হচ্ছে একটা গ্লোরিয়াস বার্ড। আমরা জানি সানশাইন মানে, সানসেট ইজ দ্য সিম্বল অফ বার্থ অ্যান্ড সানসেট is the symbol of death, sun at noon is the symbol of youth। এগুলো আমরা সবাই জানি, ইউনিভার্সাল সিম্বল এগুলো। তো বলছে এখানে সানশাইন তার একটা গ্লোরিয়াস যে বার্থ, সেটা আগের মতোই আছে, বাট ইয়েট আই নো, কিন্তু তারপরে আমি জানি, যেখানেই যাই না কেন আমি, ওই যে অতীতকালের যে গ্লোরি, সেটা পৃথিবী থেকে, ফ্রম দ্য আর্থ, হারিয়ে গেছে, হ্যাড পাসড অ্যাওয়ে, মানে ওটা চলে গেছে। তাহলে পুরোটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে কবি ছোটবেলায় এক ধরনের গ্লোরি দেখতে পেতেন, এক ধরনের নূর আভা দেখতে পেতেন, সবকিছুর ভেতরেই ফ্রেশনেস দেখতে পেতেন, কিন্তু সেটা এখন আর নাই, উনি যেখানেই যান না কেন সেটা আর দেখতে পান না। Now while the birds thus sing a joyous song, and while the young lamb bounds as to the tabor sound, to me alone there came a thought of grief। আচ্ছা, এটুকু আমরা পড়ি। কবি এখন এই কথাটা বলছেন যে বর্তমানে এখন যখন আমি পাখির সুমধুর সঙ্গীতটা শুনি, পাখির গান যখন শুনি, অথবা আমি যখন ল্যাম্ব মানে ভেড়া, ভেড়ার লাফানো দেখি, এখানে বাউন্ড মানে বাধা ঠিক না, এখানে বাউন্ড মানে লাফানো। ভেড়া যেন ট্যাবর হচ্ছে, ট্যাবর সাউন্ড হচ্ছে যে ঢাক ঢোল আছে না, ঢাক ঢোল বা ঢোলের তালে তালে ওই যে অনেক সময় নাচানাচি হয় বা প্যারেড হয়, তো এইরকম অনেকটা, যে এরকম ল্যাম্পগুলো যেন লাফালাফি করছে ঢোলের ঢাক ঢোলের বাজনার তালে তালে বা শব্দ শুনে শুনে। তো এইরকম জয়ওয়াজ, লাফালাফি, তারপরে পাখিদের জয়ওয়াজ বা আনন্দের গান যখন শুনি, তখন আমার কাছে তুমি অ্যালোন দেয়ার কেম, তখন আমার কাছে একা একা আসে এ থট অফ গ্রাইফ, একটা দুঃখের চিন্তা, বা আমার কাছে একটা দুঃখ চলে আসে তখন। এ টাইমলি আটারেন্স গেভ দ্যাট থট রিলিফ and I again am strong। আচ্ছা, I again am strong, বলছে আমি যদি ঠিক ওই মুহূর্তে আটার করতে পারি, ওই হচ্ছে দুঃখের কথাটা কাউকে বলতে পারি, তাহলে এটা আমাকে গেভ মি এ রিলিফ, তাহলে এটা আমাকে একটা মুক্তি দেয়, মানে
এই যে চিন্তাটা, তোমরা জানো যে দুশ্চিন্তা যদি নিজের ভেতরে পুষে রাখা যায়, এটা বা দুঃখ বা কষ্ট এটা যদি নিজের মধ্যে পুষে রাখা যায়, তাহলে এটা কষ্ট বাড়িয়ে দেয়, বাট এটা বললে বা কান্নাকাটি করলে এটা কমে যায়। সো এটাই বলছে যে একটা টাইমলি আটারেন্স আমাকে একটা রিলিফ দেয় এবং আমি আবার স্ট্রং ফিল করি। 10 মিনিট পর কেটে যাবে, আবার জয়েন করি। The cataracts blow their trumpets from the steppe. বলছে ক্যাটারাক্ট বলছে জলপ্রপাত বা আমরা যেটা বলি ঝর্ণা। বলছে এই ঝর্ণা ব্লো দেয়ার ট্রাম্পেট, তারা বাঁশির সুরের, ট্রাম্পেট বলতে বাঁশির সুর, আর স্টিপ বলতে খাড়া পর্বত, খাড়া পর্বত থেকে যখন ঝর্ণার পানি পড়ে নিচে, তখন মনে হয় যেন বাঁশির বা একটা মানে সুরের যেন একটা মানে ইয়ে চলে আসে, সাউন্ড আসে। নো মোর শ্যাল গ্রাইপ অফ মাইন্ড দ্য সেশন রং। বলছে এই সেশনে বা এই সিজনে আমার মনের ভেতরে এরকম দুঃখ থাকাটা, এটা রং কিছু না, ভুলের কিছু না। আচ্ছা, এটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখি তো এরপরে 2 লাইন আছে নাকি না। এগুলো 9 লাইন করে, এটা আবার 8 লাইন। এটা আবার 8 লাইন, হ্যাঁ। তো এখানে বলছে দেখো, আমি যদি আরেকবার ইয়ে করি তোমাদেরকে, যে বলছে যখনই মানে এই যে এরকম যে সিলেশিয়াল যে একটা গ্লোরি ছিল সেটা আর তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বর্তমানে যেটা হয় যে এখন যখনই তার কোনো রকমের আনন্দের কিছু দেখেন, মানে পাখিদের সঙ্গীত জয় আছে বা সুখের বা খুশির সঙ্গীত যখন তিনি শোনেন, অথবা ভেড়ার বাচ্চার লাফালাফি যখন তিনি দেখেন, তখন তার মনের ভেতরে একটা কষ্ট চলে আসে এবং তিনি সেই কষ্ট বলতে চান মানুষকে, এবং বলে তিনি আবার রিলিফ পেয়ে যান এবং তিনি আবার নিজের স্ট্রেংথটা ফিরে পান। তিনি আবার যেটা বলছেন যে এই যে জলপ্রপাত যখন বাঁশির সুরে খাড়া পাহাড় থেকে নেমে পড়ে, সেই সময়টাতে এই ধরনের চিন্তা আমার মনের মধ্যে আসাটা বড় কোনো ভুল না। এবার দেখো, বলছে যে আই হিয়ার দ্য ইকোস থ্রু দ্য মাউন্টেন্স স্ট্রং। মাউন্টেন স্ট্রং, মাউন্টেন মানে তোমরা তো জানো হিল মানে পাহাড়, তারপরে মাউন্টেন মানে যেখানে অনেকগুলি পাহাড় থাকে। তো এখানে থ্রং বলতে তোমার ভিড়, মানুষের যেমন ক্রাউড হয়, ঠিক এখানে মাউন্টেন্সের থ্রং বলা হচ্ছে। বলছে আমি শুনি দ্য ইকোস থ্রু দ্য মাউন্টেন্স থ্রং, পাহাড়ের গা থেকে যে শব্দের ইকো আসে, তোমরা এটা খেয়াল করেছো হয়তো, পাহাড়ি এলাকায় গিয়ে যখন জোরে কথা বলো দেখবে একটা ইকো আসে, পাহাড়ে আঘাত করে সাউন্ডটা আবার ফিরে আসে। তো বলছে আমি পাহাড়ের গা থেকে এই ফিরে আসা ইকোটা শুনি। দ্য উইন্ডস কাম টু মি ফ্রম দ্য ফিল্ডস অফ স্লিপ, এবং বাতাস চলে আসে আমার কাছ থেকে ঘুমন্ত মাঠগুলো থেকে। অ্যান্ড অল দ্য আর্থ ইজ গে, এবং পুরো পৃথিবী হচ্ছে আনন্দে পরিপূর্ণ। এই গে বলতে আবার গে বুঝিও না, হ্যাঁ, যদিও বানানটা অনেকটা একই, অনেকটা নয় হুবহু একই আর কি। এই গে মানে এখানে হচ্ছে প্রফুল্ল, আনন্দিত। তো বলছে অল দ্য আর্থ ইজ গে, বলছে পুরো পৃথিবী আনন্দিত। ল্যান্ড অ্যান্ড সি, সমুদ্র এবং ভূমিতে সবাই আনন্দিত। গিভ দেমসেলফ আপ টু জলিটি, তারা সবাই নিজেদের যে আনন্দটা সেটাকে এনজয় করছে। এই অ্যাবসর্ব মানে শুষে নেয়া, বা এখানে গিভ মানে অ্যাবসর্ব, গিভ দিয়ে মূলত এখানে তোমার ওই এনজয় করাটাকে বোঝাচ্ছে। সবাই তাদের জলিটি বা জলি মাইন্ডটাকে এনজয় করছে। অ্যান্ড উইথ দ্য হার্ট অফ মে ডোথ এভরি বিস্ট কিপ হলিডে, thou child of joy, shout round me, let me hear thy shouts, thou happy shepherd boy। এবার বলছে যে মে মাসের যে হৃদয়, সেই হৃদয়টা সাথে ডোথ এভরি বেস্ট কি হলিডে, মানে মে মাসের হৃদয় বলতে মে মাসের মাঝখানের যে সময়টা সেটার কথা বলছে। মে মাসে প্রতিটা প্রাণী
বলা হচ্ছে তারা তাদের হলিডে পালন করে, মানে এক কথায় তারা খুব আনন্দিত থাকে। এবং এই সময়টাতে দাও চাইল্ড অফ জয়, এবার এবার একটা শিশুকে আর কি এখানে বলছে, সম্বোধন করছেন, কিন্তু বলছে তুমি হে শিশু, তুমিও আনন্দে থাকো, তুমি আমার চারিপাশে চিৎকার চেঁচামেচি করো, শাউট করো, লেট মি হিয়ার দাই শাউটস, তোমার এই চিৎকার চেঁচামেচি আমাকে শুনতে দাও, দাও হ্যাপি শেফার্ড বয়, তুমি হচ্ছে সুখী একটা রাখাল বালক। মানে রাখাল বালক বা রাখালদের যে মহল্লা, সেই মহল্লার যে ছোট বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের তিনি আওয়াজ শুনতে পান বা তাদের আওয়াজ তিনি শুনতে চাচ্ছেন। এবং এই যে তাদেরকে দেখেই মূলত তার এই ছোটবেলার স্মৃতির কথা মনে আসছে। তিনি প্রথমে বললেন যে একটা সিলেশিয়াল পাওয়ার বা সিলেশিয়াল লাইট এটা হারিয়ে গেছে, গ্লোরি হারিয়ে গেছে। তারপরে তিনি বলছেন যে এটা হারিয়ে যাওয়ার ফলে বর্তমানে তিনি এটা আর দেখেন না, এবং সবাই সব জায়গায় যখন আনন্দ করছে তখন তিনি তার মনের মধ্যে একটা ব্যথা খুঁজে পান। তো এখানে আবার এই কথাটাই বলছেন যে তিনি পাহাড়ের ধারে যখন যান সেখানে ইকো শুনতে পান। তারপরে তিনি দেখতে পান যে ঘুমন্ত যে মাঠ, সে মাঠ থেকে বাতাসের যে সাউন্ড সেটা তিনি শুনতে পাচ্ছেন, বা বাতাস আসছে সেটাও তিনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এবং পুরো পৃথিবী যেখানে আনন্দিত, সেখানে ল্যান্ড সি সবাই আনন্দিত। তারপর প্রতিটা মানে মানুষই, সেটা হচ্ছে ল্যান্ড হোক, সি হোক, অথবা মানুষ হোক বা অন্য যে কোনো প্রাণী হোক না কেন, তারা তাদের যে জলিটি বা তাদের যে প্লেজারাস যে মুভমেন্টগুলি সেগুলো তারা অ্যাবসর্ব করতেছে, এনজয় করতেছে। এমনকি মানে যেটা এখানে বলছেন যে মে মাসে এসে প্রতিটি হৃদয়, মানে এখানে মে মাসে, মিড মে মাস আর কি, মিড মে মাসে এসে প্রতিটি বেস্ট কিপ হলিডে, অর্থাৎ তারা তাদের হলিডে যেন পালন করে। এবং তুমি হে চাইল্ড, তুমিও হচ্ছে আনন্দের চাইল্ড, আনন্দিত খুবই, তুমি আমার চারপাশে শাউট করো এবং ঘুরে বেড়াও, এবং আমাকে তোমার শাউটগুলো শুনতে দাও, দাও হ্যাপি শেফার্ড বয়। এবং শেফার্ড বয়কে যে সম্বোধন করছেন সেটা এখানে বলছে। এবার আমরা দেখবো এখানে খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গাগুলোতে রয়েছে। Ye blessed creatures, I have heard the call, ye to each other make, I see the heavens laugh with you in your jubilee. My heart is at your festival, my head hath its coronal, the fullness of your bliss I feel it all. আচ্ছা, আচ্ছা, এখানে এবার কবি ওই যে যে বাচ্চার কথা বলছে, চাইল্ড, সে বাচ্চাকে উদ্দেশ্য করে আর কি এখানে বলছেন, বাচ্চাদেরকে উদ্দেশ্য করে আর কি বলছেন। তো এখানে যেটা বলছে যে তোমরা হচ্ছে ইয়ে ব্লেসড ক্রিচার্স, অর্থাৎ বাচ্চা বা ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা হচ্ছে সবচেয়ে বেস্ট ক্রিচার, তোমরা হচ্ছে সবচেয়ে, মানে আমরা বলি না যে আমাদের শৈশবকালটা হচ্ছে সবচেয়ে মধুর, সেই সময় আমরা আনন্দ ফুর্তি যতটা সব কিছু করতে পেরেছি, যা ইচ্ছা, কোনো অপরাধ নেই, কোনো ইভেন আল্লাহর কাছ থেকেও কোনো পাপ নেই ওই সময়টাতে, 5-7 বছর বয়স পর্যন্ত আর কি, বা 8-9 বছর বয়স পর্যন্ত। তো এই সময়টাকে এই বাচ্চাদেরকে উদ্দেশ্য করে কবি এখানে বাচ্চাদেরকে যেন ইনভাইট করছেন তিনি, এবং ইনভাইট করে বলছে যে তোমরা তোমরা হচ্ছে মূলত সবচেয়ে আশীর্বাদ পুষ্ট, গডের আশীর্বাদ পুষ্ট হচ্ছে সৃষ্টি। আই হ্যাভ হার্ড দ্য কল ইউ ইস আদার মেক, তোমরা যে একজন আরেকজনের সাথে যে কলগুলি করো, যে কথাবার্তাগুলি বলে থাকো, এইগুলো আমি শুনি এবং বুঝতে পারি। আই সি দ্য হেভেন্স লাভ উইথ ইউ ইন ইউর জুবিলি, এবং তোমার যে আনন্দ, তোমরা যে আনন্দের যে খেলাধুলাগুলো করো, অনুষ্ঠানগুলো করো, সেগুলোতে আমি দেখেছি যে স্বর্গও, এখানে স্বর্গ বলতে আকাশ, বা আকাশ বলতে আমরা যেটা বলতে আকাশে যারা থাকেন, সেটা অ্যাঞ্জেলস বা ইভেন তাদের মতে গড, এদের কথা বলছে। তো আমি দেখেছি যে আমি ফিল করি বা আমি দেখি যে তোমাদের আনন্দে অ্যাঞ্জেলসরাও হাসে বা হচ্ছে গডেরাও হাসে, ওদের মতে তো অনেক গড। আচ্ছা, এগুলো একবারে বিশ্বাস করিও না কখনোই, বিশ্বাস করলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে, আর ঈমান নষ্ট হয়ে গেলে শেষ সব। সো এখানে দেখো বলছে যে মাই হার্ট ইজ অ্যাট ইউর ফেস্টিভ্যাল, হচ্ছে আমার হৃদয়টাও তোমাদের সাথে ওইরকমই
মানে আনন্দ করে, তোমাদের উৎসবে আমার হৃদয়টা পড়ে থাকে। মাই হেড হ্যাড ইটস করোনাল, এবং আমার হৃদয়, আমার মাথাটাও এই এই মালা, যে মালাটা তোমরা পরো, যে জয় মাল্য বা খেলাধুলা করে যে জিতো বা বিভিন্ন সময় এগুলো করো, সেগুলো আমার হেডটাও যেন পড়ে, বা আমার হেডেও যেন এগুলো আমি ফিল করি। এরপরে বলছে দ্য ফুলনেস অফ ইউর ব্লিস। ওকে, আমি শুরু করি। দেখো, বলছে যে আমার হৃদয়টাও পড়ে থাকে তোমাদের যে আনন্দ উৎসব সেই জায়গাটাতে, এবং তোমাদের যে তোমরা যে জয় মাল্য বা মালা পরো সেটা যেন আমিও আমার মাথায় পড়ি। এবং দ্য ফুলনেস অফ ইয়োর ব্লিস, এবং তোমাদের যে আনন্দ, সেই আনন্দের যে পরিপূর্ণতা সেটা আমিও ফিল করি। আই ফিল ইট অল, আমি সব কিছু এগুলো ফিল করি। মানে বাচ্চাকে উদ্দেশ্য করে বলছে। এরপরে বলছে ও ইভিল ডে ইফ আই ওয়ার সোলেন। বলছে ও ইভিল ডে ইফ আই ওয়ার সোলেন হোয়াইল আর্থ হিমসেলফ ইজ অ্যাডর্নিং দিস সুইট মে মর্নিং অ্যান্ড দ্য চিলড্রেন আর কলিং on every side in a thousand valleys far and wide fresh flowers। কত বড় সেন্টেন্স দেখো, মানে এখানে স্ট্যান্জাটাই কত বড়। while the sun shines warm and the baby leaps up on his mother's arm I hear with joy I hear। এই এত, এখান থেকে আমরা এতখানি আর কি আমরা এবার ইয়ে করি। দেখো, বলছে ও ইভিল ডে। ও ইভিল ডে বলতে এখানে কবি যে কথাটা বোঝাতে চাচ্ছেন যে ছোটবেলার যে গ্লোরি সেটা তো এখন আর নাই, বা কবি এখন বড় হয়ে গেছেন, অ্যাডাল্ট হয়ে গেছেন, এই সময়টাতে দুনিয়ার যে হার্ড রিয়ালিটিস বা যে পার্থিবতার যেই কষ্ট সেগুলো তিনি এক্সপেরিয়েন্স করেছেন বা করছেন। তো এই সময়টাকে তিনি বলছেন ইভিল ডে, মানে খারাপ দিন। এবং বলছেন যদি আমি ইফ আই ওয়ার সুলেন, বলছে আমি যদি গোমরা মুখ হতাম, সুলেন বলতে গোমরা মুখ বা মুখ ভার করে থাকতে পারতাম, এরকম। হোয়াইল আর্থ হারসেলফ ইজ অ্যাডর্নিং, যেখানে পৃথিবী তার নিজেকে সাজাচ্ছে। সাজানো মানে কি, পৃথিবী দিনে দিনে সুন্দর হচ্ছে না? তুমি তোমার এলাকার কথাই চিন্তা করো, আগে একটা সময় ছিল সব কুড়ে ঘর, এখন হয়তো সেখানে বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ, রাস্তাগুলো পাকা হয়ে গেছে। তুমি তোমার ঢাকা শহরের কথা চিন্তা করো, তুমি তোমার রাজশাহী শহর, রংপুর শহর, এগুলোর কথা চিন্তা করো যে একটা সময় কেমন ছিল আর এখন কত সাজানো গোছানো হচ্ছে। তো এই জন্যই বলছে যে পৃথিবী নিজেকে সাজাচ্ছে। এখানে দেখো আর্থকে পার্সনিফাই করেছে আর কি। আর্থ হারসেলফ ইজ অ্যাডর্নিং, পৃথিবী তার নিজেকে সাজাচ্ছে। বলছে পৃথিবী যখন তার নিজেকে সাজাচ্ছে, আমার ইচ্ছা হয় তখন সে সময় যদি গোমরামুখ হয়ে থাকতে পারতাম, বা আমি যদি এটা থেকে দূরে থাকতে পারতাম। দিস সুইট মে মর্নিং, এই মে মাসের মিষ্টি সকালবেলায়, অ্যান্ড দ্য চিলড্রেন তার কালিং, যেই সময়টাতে চিলড্রেনরা তুলছে। কি তুলছে? চিলড্রেনরা সাধারণত বিভিন্ন জিনিস, যেমন বিশেষ করে আমাদের ফুলের কথাই যদি বলি, তাহলে ফুল তুলছে বা ফল কুড়োচ্ছে, এরকম একটা অবস্থা। অন এভরি সাইড ইন এ থাউজেন্ড ভ্যালিজ ফার অ্যান্ড ওয়াইড, বলছে দূরে এবং কাছের, হ্যাঁ, এই যে ফ্রেশ ফ্লাওয়ার্স এখানে বলছেই, দেখো দূরে এবং কাছের উপত্যকায় হাজার হাজার ভ্যালির, মানে হাজার হাজার ভ্যালিতে, সেটা দূরে হোক বা কাছেই হোক, সেখানে ফ্রেশ ফ্লাওয়ার তুলছে শিশুরা মে মাসের সুইট মর্নিং এ। While the sun shines warm and the baby lifts up on his mother's arm, যখন সূর্য, মে মাসটা তোমরা জানো যে শীতকাল, তো বলছে যে মে মাসের শীতকালে যখন সূর্য ওয়ার্ম, উষ্ণ হচ্ছে, শাইন দেয়, কিরণ দেয়, সেই সময়টাতে বেবি, এই বেবি বলতে বাচ্চা, ছোট বাচ্চা আর কি, বানানটা এরকম কিন্তু তারপরে এটা ছোট বাচ্চা। তো বেবি লিপস আপ, বেবিরা লাফাচ্ছে তার মায়েদের হাতের ভেতরে, কোলের ভেতরে। তো বলছে আই হিয়ার, আমি শুনি, উইথ জয় আই হিয়ার, আনন্দ নিয়েই আমি শুনে থাকি। কি শুনে? এই যে বাচ্চাদের যে আনন্দের যে বিষয়গুলো সেগুলো সে শুনতে পায়। বাট দেয়ার ইজ এ ট্রি অফ মেনি, ওয়ান এ সিঙ্গেল ফিল্ড, অ্যান্ড আই হ্যাভ লুকড আপন, both of them speak of something that is gone. The pansy at my feet doth the same tale repeat.
whither, আচ্ছা, whither is fled the visionary gleam, where is it now, the glory and the dream? আচ্ছা দেখো, আমার ছোট বেটা পিচ্ছি, তো 14-15 মাস বয়স আর কি। তো ও হচ্ছে আমারে ওই ইয়েতে মিস কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে, মানে চাপাচাপি করতে করতে দিয়ে দিয়েছে। ওকে দেখো, আমরা এটা পড়বো, এটা পরেই রেখে দেওয়ার চেষ্টা করব। আমাদের এটার পরে কয়টা আছে, সামনের দিনে আমরা শেষ করে ফেলতে পারবো। ওরে বাবা, অনেক বড় তো হয়েছে। এটাকে আমরা লাইন বাই লাইনই পড়তে হবে। এটা লাইন বাই লাইন পড়লে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা বুঝে ফেলতে পারবো। এটা যদি পড়ো, তারপর আরেকটা আছে টিনটার নেবে, এই দুটা যদি পড়ো বাকিগুলো সব ইজি। এবং এটা পড়লে আমরা সারা জীবন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যতদিন লিখবো আমরা এই তার ফিলোসফি আমরা এখান থেকে এই দুইটা কবিতা থেকে পেয়ে যাব। তো এই জন্য বলা হয় যে সেকেন্ড ইয়ারের যে কবিতাগুলি বা হিস্ট্রিটা, এটা হচ্ছে পুরো অনার্স লাইফের প্রাণ বলতে পারো। সেকেন্ড ইয়ারের যে কবিতাগুলি, বা ইভেন বলতে পারো ফার্স্ট ইয়ারের কবিতাগুলিও, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কবিতাগুলি এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর হচ্ছে পুরো অনার্স মাস্টার্স লাইফের প্রাণ। সো এটা যে ভালোভাবে ক্যাপচার করতে পারবে তার জন্য পরবর্তীতে ইজি হয়ে যাবে। তো এখানে দেখো আবার যে কথাটা বলছে যে, কিন্তু দেয়ার ওয়াজ এ ট্রি অফ মেনি, ওয়ান এ সিঙ্গেল ফিল্ড হুইচ আই হ্যাভ লুকড আপন। বলছে সেখানে একটা গাছ ছিল, অনেকগুলি গাছের মধ্যে যে গাছটা, মানে একটা গাছ ছিল এবং একটা সিঙ্গেল ফিল্ড ছিল, এবং যেটাতে আমি আমি দেখেছিলাম বা দেখতাম। বোথ অফ দেম স্পিক অফ সামথিং দ্যাট ইজ গন। তারা দুইজনই এখানে তারা কথা বলতো এবং সেটা এখন নাই, সেটাও চলে গেছে। এখানে মূলত এইটা দ্বারা ওই যে ফরেস্ট অফ ইডেন, যেটা ফরেস্ট অফ আর্ডেন না, কিন্তু ফরেস্ট অফ ইডেন, যেটা ওই যে মানে এখানে আমরা যদি আলোচনা করি তাহলে ওই যে অ্যাডাম অ্যান্ড ইভ, তারা যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, সেখানে তারা কথা বলেছিল এবং তারপরে তারা যে নেমে মানে পৃথিবীতে চলে আসতে হলো, এইখানকার ওই ইয়েটাকে একটু হিন্টস দেওয়া হয়েছে। তো বলছে দ্য প্যান্সি অ্যাট মাই ফিট, প্যান্সি এক প্রকার ছোট ছোট গাছ আর কি। তো বলছে আমার পায়ের নিচে এখন সেই গাছপালাগুলি, ডোট দ্য সেম টেল রিপিট, ওই একই গল্প যেন এখনো বলে। একই গল্প কোনটা, যে একটা সময় নূর ছিল সব জায়গায়, স্বর্গীয় সিলেস্টিয়াল যে লাইট সেটা ছিল। যে বলছে যে আমার পায়ের তলায় যে গাছগুলো, সেগুলো একই গল্প রিপিট করে এখনো। উইথার ইজ ফিল্ড দ্য ভিশনারি গ্লিম। এবার বলছে যে ভিশনারি গ্লিম কি চলে গেছে তাহলে? হ্যাঁ, প্রশ্ন করছে কবি এখানে, রেটরিক প্রশ্ন আর কি, রেটরিক্যাল কোশ্চেন। হোয়ার ইজ ইট নাও, এটা এখন কোথায় রয়েছে? দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম, ওই যে গ্লোরি এবং ওই যে ড্রিম, ওইটা এখন কোথায় রয়েছে? এবং এই যে ভিশনারি যে গ্লিম, যেটা মানে এক কথায় ওই যে নূর বা আভা, সেটা এখন কোথায় চলে গিয়েছে? আচ্ছা, আমরা আরো একটা পড়ি। Our birth is but a sleep and a forgetting. এবার দেখো খুব ইউনিভার্সাল একটা কথা বলতেছে, সেটা হচ্ছে আমরা আমাদের জন্ম, মানুষের যে জন্মটা, সেটা হচ্ছে ঘুমানো আর ভুলে যাওয়া। হ্যাঁ, বলছে আমাদের জন্মটা হলো মূলত ঘুমিয়ে থাকা এবং ভুলে যাওয়া। দ্য সোল দ্যাট রাইজেস উইথ আস আওয়ার লাইফ স্টার, এবং সোল আমাদের যে আত্মা, যেটা আমাদের সঙ্গে রাইজ করে বা বড় হয় বা আমরা যতদিন বেঁচে থাকি আমাদের সঙ্গে থাকে, এটাই হচ্ছে আমাদের লাইফ স্টার, আমাদের লাইফের জীবন নক্ষত্র আর কি, বা আমাদের লাইফ লাইন, বা আমাদের বলতে পারে যে এটা থাকলেই তো আমরা বেঁচে থাকি। তো বিষয়টা এটাকে এই জন্যই বলছে লাইফ স্টার। Hath had elsewhere is sitting and cometh from afar, not in entire forgetfulness and not in utter nakedness, but trailing clouds of glory do we come
from God who is our home. আচ্ছা, এখানে একটু অন্যরকম মিনিং, এখানে একেবারে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে না। এখানকার আমি একটা বলে দিয়ে তারপরে আমি মানে টোটাল মিনিংটা বলে দিয়ে তারপরে আমি বলছি। মানে এখানকার ইয়েটা এরকম যে আমরা আমাদের জন্মটা হচ্ছে ঘুমিয়ে থাকা এবং ভুলে যাওয়া, এবং আমাদের আত্মা বা জীবন যেটা সেটা হচ্ছে আমাদের সঙ্গে থাকে, এবং এটা আমাদের লাইফের স্টার, এবং এটা অন্য যে কোনো জায়গা থেকেই মানে তুমি যাও না কেন বা ইয়ে হোক না কেন, বা যেখান থেকে এটা আসুক না কেন, বা তুমি যেখান থেকে এই পৃথিবীতে আসো না কেন, সেটা এখন একটা সময় গডের কাছে ছিল, ফ্রম গড, একটা সময় ফ্রম গডের কাছে ছিল। গড আমাদের হোম, গডের কাছ থেকে আমরা এসেছি, এবং সেখান থেকে আমরা যখন চলে আসছিলাম সে সময় একটা আমরা গ্লোরি নিয়ে এসেছিলাম। গ্লোরি ডু উই কাম, মানে আমরা গ্লোরি নিয়ে একটা জলজল করা গ্লোরি নিয়ে আমরা এসেছিলাম গডের কাছ থেকে পৃথিবীতে। বাট সময়ের ব্যবধানে এটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, অ্যাফার চলে গেছে, অনেক দূরে চলে গেছে। কিন্তু তারপরেও নট ইন এন্টায়ার ফরগেটফুলনেস, আমরা একেবারে পুরোপুরি সব ভুলে যাইনি, অ্যান্ড নট ইন আটার নেকেডনেস, মানে আমাদের সবকিছুই খালি হয়ে যায়নি। এখানে নেকেড বলতে খালি হয়ে যাওয়া। মানে ব্যাপারটা এরকম যে আমরা বড় হয়ে গেছি, তারপরে আমরা ফিল করি শিশুদের ইনোসেন্স, শিশুদের অনেক কর্মকাণ্ড আমরা ফিল করি, এবং এটাই বলছে যে আমাদের লাইফটা এখন হয়ে গেছে ভুলে যাওয়া এবং ঘুমিয়ে থাকা। তারপরেও যে হৃদয়টা যেটা একটা সময় আমাদের মানে যেই আমাদের যে জীবনটা যেটা একটা সময় গডের কাছে ছিল, এবং সেখান থেকে আসার সময় কিছু গ্লোরি নিয়ে আসছিল, যেটা এখন আর নাই বা অনেক দূরে চলে গেছে, কিন্তু তারপরেও এটা এখনো কিন্তু পুরোপুরি আমরা ভুলে যাইনি, বা আমাদের পুরোপুরি এটা শূন্য হয়ে যায়নি। পুরোপুরি শূন্য না হয়ে গিয়ে কি হয়েছে? হেভেন লাইস অ্যাবাউট আস ইন আওয়ার ইনফ্যান্সি, বলছে আমাদের শৈশবকালে হেভেনটা, বা হেভেন বলতে এখানে স্বর্গ আর কি, এখানে আকাশ না আর কি। হেভেন লাইস অ্যাবাউট আস, স্বর্গ আমাদের চারদিকেই থাকতো ছোটবেলা, ইনফ্যান্সিতে। শেডস অফ দ্য প্রিজন হাউস বিগিন টু ক্লোজ আপন দ্য গ্রোয়িং বয়, কিন্তু শেডস অফ প্রিজন হাউস, শেডস অফ প্রিজন হাউস মানে অ্যাংজাইটি বা টেনশন, মানে একটা জেলখানার ভেতরে মানুষের চিন্তা কি থাকতে পারে? খালি টেনশন, টেনশন ছাড়া তো আর কিছু না। তো এই শেড অফ প্রিজন হাউস, প্রিজন হাউস মানে জেলখানা, জেলখানার যে শেড সেটা হচ্ছে অ্যাংজাইটিস বা টেনশন। বলছে এইটা বিগিন টু ক্লোজ আপন দ্য গ্রোয়িং সান, একটা বয়ের কাছে যে কিনা বড় হচ্ছে ধীরে ধীরে, তার কাছে চলে আসতে থাকে, চলে আসা শুরু হয়ে গেছে আর কি। ক্লোজ আপন বলতে এখানে বন্ধ হয়ে যাওয়া না আর কি, নিকটে আসা। ওই যে তোমরা পড়েছো না ক্লোজ আপ, ক্লোজ আপের যে ইয়ে সেটা। তো এখানে ব্যাপারটা এরকম যে বলছে যে ছোটবেলায় আমাদের চারিপাশে একটা মানে আমাদের চারিপাশে হেভেন থাকে, বা হেভেন সিলেশিয়াল একটা পাওয়ার থাকে, বা সিলেশিয়াল একটা লাইট থাকে। কিন্তু আমরা যখন গ্রোয়িং হতে থাকি, একটা বাচ্চা যখন বড় হতে থাকে, কৈশোরের দিকে যায়, তখন তার কাছ থেকে ধীরে ধীরে তার ভেতরে অ্যাংজাইটি আসতে থাকে, এবং তার কাছে টেনশন আসতে থাকে। বাট হি বিহোল্ডস দ্য লাইট, কিন্তু তারপরেও সে ওই লাইটটাকে এখনো কিছু কিছু দেখতে পায়। অ্যান্ড হোয়েন্স ইট ফ্লোস হি সিজ ইট ইন হিজ জয়, এবং এটা সে দেখতে পায় সে তার আনন্দের মুহূর্তগুলোতে, এবং সে এটা দেখে আনন্দিতও হয়। The youth who daily further from the east, sorry, who daily further from the east must travel still in nature's breast, and by the vision splendid is on his way attended. At length the man perceives to it die away and fade into the light of common day. মানে একটা ইউথ যখন একটা বাচ্চা থাকতো, তার কাছে হেভেন চারিপাশেই যেন হেভেন থাকতো, স্বর্গীয় একটা বিষয় ছিল তার কাছে। বড় যখন হতে থাকে তার ভিতরে অ্যাংজাইটি আসতে থাকে, এরপরে অ্যাংজাইটি আসতে থাকে, কিন্তু তারপরেও সেই সময়টাতে অর্থাৎ গ্রোয়িং থাকা অবস্থায় সে কিন্তু সিলেশিয়াল লাইট কিছু কিছু দেখতে পায়,
এবং সে আনন্দের মুহূর্তগুলোতে সে সেই ইনোসেন্সটা আমরা তার ভেতরে দেখতে পাই। বাট যখন সে ইউথ হতে থাকে, যুবক হতে থাকে, যৌবন যখন তার ভেতরে আসে, তখন তার এই যে হু ডেইলি ফার্দার ফ্রম দ্য ইস্ট মাস্ট ট্রাভেল, যে কিনা ইস্ট থেকে প্রতিনিয়ত ট্রাভেল করতে থাকে। ইস্ট থেকে ট্রাভেল বলতে ধরো তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখান থেকে তুমি ধীরে ধীরে বড় হচ্ছ। মানে ব্যাপারটা এরকম, তুমি ধরো ঢাকায় জন্মগ্রহণ করেছো, এবার তুমি হাঁটা শুরু করলা, এবার তুমি ধীরে 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 হাঁটছো, মানে তোমার বয়স বাড়ছে, ব্যাপারটা মানে বুঝো ব্যাপারটা। তুমি এর বয়স, তুমি হাঁটা যদি শুরু করো ঢাকা থেকে, তাহলে তুমি যতই ধীরে ধীরে এগিয়ে যাবা, তুমি ঢাকা তোমার থেকে অনেক দূরে হয়ে যাবে। ঠিক এখানে সেন্সটা এরকম যে যখন তুমি ইউথ হচ্ছ তখন তোমার কাছ থেকে ইস্ট অনেক দূরে চলে যাচ্ছে, বা তুমি ইস্ট থেকে অনেক ট্রাভেল করে ফেলছো, অনেক দূরে চলে যাচ্ছ, স্টিল ইন নেচারস পৃষ্ঠ, কিন্তু এখনো নেচারের পৃষ্ঠের কাছাকাছি রয়েছো তুমি। অ্যান্ড বাই দ্য ভিশন স্প্লেন্ডেড, এবং এখনো তুমি চমৎকার কিছু যে হচ্ছে ভিশন, সে ভিশনটা তোমার রয়ে গেছে, অ্যান্ড ইজ অন হিজ ওয়ে অ্যাটেন্ডেড, এবং এখনো তোমার প্রতিদিনের চলাফেরায় কিছুটা ভিশনারি অ্যাক্টিভিটি বা ভিশনারি ওই লাইটের আভা তুমি এখনো দেখতে পাও। At length the man perceives it die away, যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ হচ্ছে মানে এটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে এটা পারসিভ করতে পারে। and fade into the light of common day, এবং দিনের সাধারণ কমন ডের যে লাইট, সেই লাইটের ভিতরে যতক্ষণ না ফেড হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যতদিন না সাধারণ আমাদের যে প্রতিদিনের যে লাইফ, সেই লাইফের ভিতরে গা ভাসিয়ে যতদিন না দিচ্ছ, বা যতদিন না তুমি দুর্নীতি পরায়ণ হয়ে যাওয়া, পাপের কাজ যতদিন না করছো, ততদিন পর্যন্ত এই আভাটা তুমি পেতেই থাকবা। তুমি যুবক হলেও হয়তো কিছুটা কম পাবে, তুমি কৈশোরে আরেকটু বেশি পাইতে, ছোটবেলায় তুমি পুরোপুরি পাইতে, আর গডের কাছে থাকার কালে মানে জন্মের আগে তো তুমি সেখানেই থাকতে, হেভেনেই থাকতে। তো এখানে কয়েকটা স্টেজ বোঝাচ্ছে, দেখো জন্মের সময় তোমরা হেভেনেই ছিলা, বা হেভেনলি বা সিলেশিয়াল যে পাওয়ার বা ঐশ্বরিক যে শক্তি, সেটাই তোমাকে নিয়ন্ত্রণ করেছে। তুমি যখন জন্মগ্রহণ করলা, এবার তোমার সাথে হেভেনের কিছু বা সিলেশিয়াল কিছু কেয়ার তোমার সাথে থেকে গেল। এরপরে তুমি যখন ধীরে ধীরে বয় হচ্ছ, কৈশোর আসছে, তখন এটা তোমার কাছ থেকে কিছু কিছু হারিয়ে যাচ্ছে, এবং তারপরেও তুমি যখন প্রচন্ড আনন্দিত থাকো, সেই সময়টাতে তোমার ভিতরে এই লাইটগুলো দেখা যায়, তোমার ইনোসেন্সটা দেখা যায়। কিন্তু তুমি যখন যুবক হচ্ছ, তখন তোমার কাছ থেকে এটা অনেক দূরে চলে যাচ্ছে, এবং তারপরেও তুমি যখন নেচারের কথা বিবেচনা করো বা একটু করে চিন্তা করো, তখন তোমার ভেতরে এই জিনিসগুলো তুমি এখনো মানে ইউথ অবস্থায় তুমি এটা পেতে পারো। এবং এটা হচ্ছে একেবারে শেষ হয়ে যায়, যখন একেবারে শেষ হয়ে যায়, ডাই হয়ে যায় এবং ফেড হয়ে যায়, যখন একজন মানুষ প্রতিদিনের যে আমাদের যে লাইফ, পার্থিব যে জগৎ, সেই জগতে যে কর্মকাণ্ড, সেগুলোতে যখন ডুব দিয়ে দেয়, হ্যাঁ, তখন এটা হারিয়ে যায় একেবারে। মানে তুমি যখন একেবারে পাপ পঙ্কিলতায় একবারে অবস্থা, তখন তুমি হচ্ছে এটাকে একবারে হারিয়ে ফেলো। ওকে, আমরা এই 70 লাইন পর্যন্ত আমরা আজকে পড়লাম। আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী ব্যাচের ক্লাস শুরু হবে এখনই। তো তোমাদের একটু যদি শর্টে কিছু বলার থাকে 1-2 মিনিটের মধ্যে বলতে পারো। আর আমরা এই পর্যন্ত পড়লাম, 5 স্ট্যাঞ্জা পর্যন্ত, তোমরা একটু মনে রাখিও, সামনের দিন আমরা বাকিটুকু পড়বো। কারো কিছু বলার আছে? কবিতাটা কঠিন উইলিয়াম, আমি ওই জন্য সহজগুলো আমি আগে পড়িয়ে দিয়েছি, এগুলো একটু কঠিন, এবং এগুলো হচ্ছে আমরা এইভাবেই পড়তে হবে। এগুলো যখন আমরা ব্রড কোশ্চেন পড়বো তখন আমরা অনেক কিছু বুঝে ফেলবো, তারপরে ব্রিফ কোশ্চেন গুলো যখন পড়বো তখন অনেক কিছু বুঝে ফেলবো আমরা। এটার ব্রিফ কোশ্চেন আমরা মেবি নেক্সট মান্থ থেকে শুরু করতে পারবো, কারণ নেক্সট মান্থের মধ্যে ওদের পরীক্ষা হতে থাকবে এবং আমি তোমাদেরকে সাজেশন দিতে থাকবো। তো ঠিক আছে, ধরে নিচ্ছি তোমাদের বলার কিছু নাই, সো আমি এখানে আজকে ক্লাসটা শেষ করছি। তোমরা নেক্সট দিনে আবার একটু জয়েন করি, আর তোমরা নিজেরাও নিজেদের ভেতরে একটা কনভারসেশন চালিয়ে ক্লাসগুলোতে জয়েন করার ব্যাপারে অন্যদেরকে উৎসাহ দিও, কারণ এখানে প্রায়
50 জনের মতো আছো, কিন্তু মাত্র 5 জন জয়েন করছে, এটা খুবই খারাপ দেখায়, বা এটা আমার ইন্সপিরেশনেরও একটা ব্যাপার রয়েছে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।